সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে, এস আলমের সব পয়সা আমার কাছে আছে, আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না, গোরখোদকের কাছে পয়সার দরকার নাই, গোরখোদকের পয়সার দরকার নাই। তারেক রহমানের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য এবং এই মেগা প্রজেক্ট নিয়ে মন্তব্য, ক্যান্ডিডেটের দিকে আপনারা তাকাবেন না, এ ধরনের মন্তব্য আমার কাছে স্রেফ একটা মলম বিক্রেতা ক্যানভাসার আছে না, উনি ইদানিং যেসব কথাবার্তা বলে জাস্ট মলম বিক্রেতাদের মতো আজকিরা কথাবার্তা বলে। 17 বছরের হাসি দিলাম। 12ই ফেব্রুয়ারি আপনি আপনার জীবনের প্রথম ভোট দিতে পারবেন। জীবনের প্রথম ভোট, এর মধ্যে অনেকে আছে দ্বিতীয় তৃতীয় আছে, তার মধ্যে আশ্চর্যজনকভাবে প্রায় 4.5 কোটির উপরে ভোটার আছে যারা প্রথমবারের মতো ভোট দিবে। চরমনাই সহ জামাত ইসলামের যত মিত্র আছে যাদের সাথে সমঝোতা করে জামাত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, 8 দল, এটার সামনে আরো নিঃসন্দেহে বাড়বে, 8 দল 18 দল 20 দল পর্যন্ত যাবে। সব মিলিয়ে জামাত ইসলামী 60 থেকে 70টার বেশি আসন ছাড় দিতে নারাজ। কলকাতায় আশ্রয় নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আটকা পড়তে যাচ্ছেন, এমন একটি শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। দেশ রূপান্তর একটা রিপোর্ট করেছে ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে। সেখানে বলা হচ্ছে কলকাতা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও যেতে পারছেন না, তাদেরকে আটকে দিচ্ছে পুলিশ। এবার ভোট বিপ্লব হবে, এবার সংসদে নারায় তাকবীরের স্লোগান হবে, এবার দেশ চলবে ইনসাফের ভিত্তিতে, এবার দেশ চলবে অন্তর্দেশীয় নীতিতে, এবার সম্পদ লুণ্ঠন করার সরকার আসতে পারবে না, এবার দেশের টাকা বিদেশে পাচারের সরকার আসতে দেওয়া হবে না। এবারের সরকার হবে প্রত্যেকের অধিকার পাইয়ে দেওয়ার সরকার, ইনসাফ প্রতিষ্ঠার সরকার। এর প্রয়োজনে 15 মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত, দেশের মানুষকে নিয়ে চিন্তিত না, যিনি বিদেশে বসে নাকি জাতীয় আলেম হয়ে যাচ্ছেন, সেই নেতার বিএনপিকে আমরা চিনি না। নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজে হবে না, এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সাথে সাথে জামাত ইসলামী রাজপথে নেমে শুরুতেই বিএনপিকে কোণঠাসা করে দিল এবং জামাত অনেক দূরে এগিয়ে গেল। জাস্ট আজাইরা কথাবার্তাগুলো বলে, এই আজাইরা কথাবার্তাগুলো বলার জন্য ওনাকে কেউ নিষেধ করে না। অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা জেকব ভাই, তারেক রহমানের মাইন্ডে কি আছে? আমি এক এক সময় বুদ্ধিমান মনে করতে চাই, কে দার্শনিক মনে করতে চাই, তাকে জিয়াউর রহমান হিসাবে কল্পনা করতে চাই, কিন্তু আমি আটকায়া যাই। কেন আটকায়া যাই আপনারা কি জানেন? তার কারণে আমি আটকায়া যাই। সেটা হচ্ছে যেই মুহূর্তে এই যে ক্যান্ডিডেটের কথা বলে তাদের দিকে তাকাই না, এই কিছুটা বলে ঠিক ওই মুহূর্তে আমি বলি তারেক রহমান তো চাই না যে বিএনপি সরকার গঠন করুক বা নির্বাচনে জিতুক। তারেক রহমানের মাইন্ডসেট হলো যে কয়েকটা কথা, দর্শক শ্রোতা আপনাদের চিন্তা করে দেখতে হবে তারেক রহমানের আসলে তার মাইন্ডসেটটা কি। তারেক রহমান যদি মনে মনে চিন্তা করে যে ওকে আমি দেশে যাব না, আমার মা যদি মারাও যায় আমি দেশে যাব না, যেহেতু আমার লাইফের রিস্ক আছে, তাইলে আমি দেশে গিয়ে যদি প্রধানমন্ত্রী হইতে না পারি, অন্য কাউকে আমি প্রধানমন্ত্রী হইতে দেব না, দরকার নাই বিএনপি নির্বাচনে যেটা, বিএনপি যাতে নির্বাচনে হারে এই জন্য আমার যা করা দরকার আমি নেগেটিভ ক্যাম্পেইনে যাব। তারেক রহমান ইদানিং যা কিছু করছে আপনারা একটু খেয়াল করে দেখেন, এর কোনোটাই পজিটিভ ক্যাম্পেইন না, এর প্রত্যেকটা নেগেটিভ ক্যাম্পেইন। তারেক রহমান গত 1-2 মাস 3 মাস ধরে যত কথাবার্তা বলছে, there is no, I did not find one single which can be considered as positive campaign. All are negative. বিএনপির দায়বদ্ধতা একের পর এক তারেক রহমান ডিমিনিশ করে দিতেছে। এখন আমি কি বলবো তারেক রহমান যা করছে তাহলে তো নিজের দলের সাথে বেইমানি করছে না। তারেক রহমান জানে আমার দল এই মুহূর্তে পরিচালিত হচ্ছে বেইমানদের দ্বারা, আমার দলের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো গ্রহণযোগ্যতা নাই। তারেক রহমান যদি এটা শিওর হয় যে এই মুহূর্তে বিএনপি যদি সরকার গঠন করে লীগের চেয়ে জঘন্য পর্যায়ে দেশটা চলে যাবে, সেক্ষেত্রে তারেক রহমান চাইবেন কেন যে বিএনপি সরকার গঠন করুক? তারেক রহমান চিন্তা করে যে আমি যদি এই মুহূর্তে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করে, সালাউদ্দিন হবে দলের নেতা, হবে প্রধানমন্ত্রী। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে, কেন ভাই সালাউদ্দিন কি করে প্রধানমন্ত্রী, তার এত ইনফ্লুয়েন্স বিএনপিতে কেন হলো? কেন হলো আপনাদেরকে আমি বলি, বিএনপিতে বেশ কিছু নেতা তাদের ইনফ্লুয়েন্স হারায় ফেলছে, তাদের নিয়ন্ত্রণ হারায় ফেলছে। এটা কারণে কেন জানেন সালাউদ্দিনকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? মনোযোগ দিয়ে শুনেন। ঢাকার হরতালের জন্য বিএনপি পয়সা চাইতো, মির্জা গোরখোদক আব্বাস, লাওয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ তাদের কাছে পয়সা চাইতো। যাদের কাছে পয়সা চাইতো তারেক রহমান, খালেদা জিয়া, তারা সবাই পয়সা দিত বিএনপিকে আন্দোলনের জন্য, হরতালের জন্য, নির্বাচনের জন্য। সালাউদ্দিন তারেক রহমানকে বলেছে, এস আলমের সব পয়সা আমার কাছে আছে, আপনি পয়সা নিয়ে চিন্তা করেন না, গোরখোদকের কাছে পয়সার দরকার নাই, গোরখোদকের পয়সার দরকার নাই, সাদেক হোসেন খোকার পয়সার দরকার
দরকার নাই, আব্দুল মিন্টুর পয়সার দরকার নাই, কোনো পয়সার দরকার নাই। পয়সা আছে মিলিয়ন মিলিয়ন ডলারের উপরে, বিলংস টু ইউনাইটেড গ্রুপ এবং এস আলম। এখন এস আলমের ফর এক্সাম্পল, এস আলমের যদি 100 বা 200 মিলিয়ন ডলার এটার উপরে যদি বসে থাকে সালাউদ্দিন, তাহলে আগে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া আমানুল্লাহ আমানের উপরে যদি কিছুটা নির্ভর করতো, গোরখদ কাসের উপরে নির্ভর করতো, মির্জা ফাকের উপরে নির্ভর করতো, আব্দুল আওয়াল মিন্টুর উপরে নির্ভর করতো, এখন আর করে না। তাহলে একটা কথা কই, দলের জন্য টাকা যে দেয় তার নিয়ন্ত্রণ কম থাকে না বেশি থাকে? রয় সালাউদ্দিন তো নিয়ন্ত্রণ কিনছে। বিএনপির প্রত্যেকটা কাজে এখন পয়সা দেয় সালাউদ্দিন। তারেক রহমানকে বাসা ভাড়াও পাঠায় সালাউদ্দিন। সালাউদ্দিন বাজার করার জন্য লোক রাখছে লন্ডনে। তো সালাউদ্দিনের ক্ষমতা হবে না? সতেরো বছরের হাসি দিলাম। 12ই ফেব্রুয়ারি আপনি আপনার জীবনের প্রথম ভোট দিতে পারবেন। জীবনের প্রথম ভোট। এর মধ্যে অনেকে আছে দ্বিতীয় তৃতীয় আছেন। তার মধ্যে আশ্চর্যজনকভাবে প্রায় 4.5 কোটির উপরে ভোটার আছে যারা প্রথমবারের মতো ভোট দিবে। 3 সেকেন্ড ভাবুন, ভোট দিতে কেমন লাগবে, কিভাবে দিবে, জীবনে তো দেন নাই। যাই হোক, 12ই ফেব্রুয়ারি হতে যাচ্ছে 13তম জাতীয় সংসদ নির্বাচন। ব্যাপারটা কেমন না? 12ই ফেব্রুয়ারি একটার মহত্ব আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখতে 12টি অক্ষর, 1 ডজন। 12টিতে 1 ডজন না, 12-র মধ্যে কিন্তু একটা ক্যারিশমা আছে। যাই হোক, আমরা আপাতত সেই ক্যারিশমায় যাচ্ছি না। 29-30 ডিসেম্বর হবে আপনার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। 29 ডিসেম্বর। 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। ঠিক আছে? আর আপনি যদি প্রার্থী হন বা কেউ যদি প্রার্থী হয়, তাহলে 20 জানুয়ারির মধ্যে আপনাকে প্রার্থীটা প্রত্যাহার করতে হবে। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 22 জানুয়ারি থেকে তুমুলভাবে চলবে প্রচারণা। তাহলে কয়দিন চলবে প্রচারণা? 19 দিন। 24 ঘন্টা আগে তো বন্ধ হয়ে যাবে। 19 দিন চলবে প্রচারণা। এটা কোনো যেন তেন নির্বাচন নয়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে মুক্তিযুদ্ধ দেখে নাই এমন ভোটারের সংখ্যা সবচাইতে বেশি এই নির্বাচনে। মুক্তিযুদ্ধকে আলাদা রেখে একটি নিরপেক্ষ কনসিডারেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের নামে অপপ্রচার আস্তে আস্তে শুরু হলেও তার আগের বছরের গুলোর তুলনায় অনেক কম। এই পরিস্থিতিতে যেই যে নির্বাচনের শিডিউল ঘোষণা হলো বা তফসিল, আরেকবার বলছি, শিডিউলটা ইংরেজি শব্দ, তফসিলটা ফার্সি শব্দ। ঠিক আছে? তো বাংলা কি বলতে পারি? নির্বাচনী কার্যক্রমের ক্রমবিন্যাস। আমাদের ওই শব্দগুলোই ভালো, যেগুলো আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তো এই পরে আপনার এবার নির্বাচনের তফসিল ঘোষণার পরে রহস্যজনক 2টি ঘটনা। এক, জামায়াতকে খুব বেশি উচ্ছ্বাসিত দেখা যাচ্ছে, খুবই উচ্ছ্বাস, আনন্দে। ওই যে একটা বই আছে, আনন্দ উচ্ছ্বাসে উলঙ্গ উচ্ছ্বাসে মানুষ। এখানে উলঙ্গ বলতে পোশাক টাশাক খুলে ফেলে না, এখানে উলঙ্গ বলতে বোঝানো হয়েছে বাঘ আনন্দ, এটা বোঝানো হয়েছে। আপনারা আবার ওইটা ভাববেন না। বইয়ের নাম হলো উলঙ্গ উচ্ছ্বাসে মানুষ। এখানে মানে আপনার আনন্দের কোনো বাদ নেই, হাসির কোনো লিমিটেশন নাই। যেমন ঐশ্বরিয়া রায় মেপে হাসে না, জসিম হাসতো কিভাবে, একদিকে হাসতো, আর আগের নায়কদের গাল ফুলে ফুলে থাকতো, তাহলে বলতো বড় ভাই। আর এখনকার নায়ক গাল আধা পেটা। ঠিক আছে? যেমন শাকিব খান, সালমান খান। কিন্তু আপনি আরো ব্যাকে যদি যান, ধর্মেন্দ্র বা আমাদের দাদাদের যারা হিরো ছিল, দিলীপ কুমার, তাদের গাল দেখবেন ফুলা ফুলা। আপনি এরপরে রাজ্জাক, আমাদের বাংলাদেশ, রাজ্জাক অবশ্য বাংলাদেশের না, সে ইন্ডিয়ান, পরে আসছে, ওখানে চান্স না পাইয়া এখানে আসছে। এত দেশপ্রেমিক না, দেশের ভালোবাসা আসে না। এরপরে আছে আপনার আমাদের আরেকটা আছে জসিম। ঠিক আছে? ওরা খালি ঘুমাইতো, গাল ভাঙিয়ে দেবে কারণে। এখন কিন্তু ওই যুগ নেই। তো যাই হোক,
জামায়াতকে খুব উচ্ছ্বাসিত দেখা যাচ্ছে। এটা রহস্য কি? এটা রহস্যটা আরো গভীর হয় যে এই ইলেকশন কমিশনারকে নাম প্রস্তাব করেছে কে? বিএনপি, নাসিরউদ্দিন। বিএনপি নাম প্রস্তাব করছে। এখন বিএনপি অভিযোগ করছে যে এটা হলো জামায়াতে নিরপেক্ষ। বুঝেন, বিএনপির নির্বাচন কমিশনার নির্বাচন করবে, আর তারাই বলছে জামায়াতে নিরপেক্ষ। যে বিএনপি অবশ্য নিয়োগ প্রক্রিয়ায় সবসময় ফালতু। ফালতু মানে ফালতু, এদের কোনো নলেজ নাই। যত জ্ঞানী হোক, যত ডক্টরেট ফক্টরেট হোক, নিয়োগ প্রক্রিয়া এরা হইলো হয় ফালতু মানে বোকা, স্টুপিড। আপনি স্টুপিড বলাটা মানতেছেন না, তাহলে টাউট এবং দেশদ্রোহী এটা মাইনা নেন। কারণ কি? যেমন মইনিউকে নিয়োগ দিয়েছে, আপনি যদি বলেন এটা একটা স্টুপিডিটি, বোকামি, তাহলে আপনি করেন। আর যদি বলেন না বিএনপি বোকামি, তাহলে কি? তাহলে কেন দিল মইনিউর মতো লোককে, অযোগ্য, অদক্ষ, ভারতপন্থী, আওয়ামীপন্থী লোককে? তার মানে টাউট, বিএনপিও টাউট। আমার কথাটা সূক্ষ্মভাবে শুনেন। আবার ধরেন আপনি ফখরুদ্দিন আহমেদ কে গভর্নর বানাইছে কে? বিএনপি না? এটা একটা স্টুপিড ডিসিশন। সে কোনোভাবেই বিএনপিকে ফেভার করেনি, সে ভারত আওয়ামী লীগের কথা মতো চলছে। তার মানে ফখরুদ্দিনকে নিয়োগ দেওয়া একটা স্টুপিডিটি। আপনি বলবেন না স্টুপিড না, বোকা না, তাহলে কি বলবেন? টাউট। ধরেন আমি একজনকে মেজাজ খারাপ করে ভুলে একটা গালি দিছি, এখন আপনি আমাকে বলবেন বোকা, তুমি রেগে গেছো কেন? আমি বলবো হ্যাঁ বোকা। যদি আমি বলি না আমি বোকা না, আমি জেনে শুনে গালি দিচ্ছি, তাহলে আমাকে শাস্তি নিতে হবে, হয় বোকা নইলে টাউট। তো বিএনপি চিরকাল, এর আগে ধরেন জেনারেল পিনাকি ভট্টাচার্য বলেছে না যে জেনারেল নাসিমকে সেনাপ্রধান নিয়োগ দিছে না, সব একটা টাউট। হয় সবগুলা বোকা ডিসিশন না, বিএনপি নিয়োগ জানেই না। এরপরে মন্ত্রী পরিষদ সচিব বানাইছে কাকে? আকবর আলী খানকে। বিএনপির সাথে বিট্রি করেছে, তাও ভারতপন্থী। দেখেন বোকামিগুলো, বিএনপির নিয়োগগুলো সবই বাজে। এরপরে সেনাপ্রধান বানাইলো কারে? হাসান মাসুদ চৌধুরী, মনে আছে? একদম ভারতটা, কখনোই বিএনপির পক্ষে কোনো কাজ। এরপরে মাহবুবুর রহমান, খালেদা জিয়াকে উঠতে বসতে গালি দিত মাহবুবুর রহমান, সেনাপ্রধান। তাহলে বিএনপি সবগুলা নিয়োগই ফালতু, সব নিয়োগই ফালতু। এখন আপনি কি বলবেন? ফালতু না, তাহলে টাউট বলবেন? ইচ্ছাকৃত দেওয়া মানেই তো টাউট, তাই না? যাই হোক, আপনি কি বলবেন সেটা আপনার বিষয়, আপনি যদি বিএনপি করেন। কিন্তু আমার অ্যানালাইসিস কিন্তু সঠিক। সর্বশেষ বিএনপি টাউট বা বোকামিপূর্ণ ডিসিশন কি জানেন? মির্জা ফখরুল। মনে রাখবেন, মান্নান ভূঁইয়া যে কাজ করতে পারে নাই, কিসের মধ্যে কি বলে ফেললাম না? বিএনপির কিন্তু এমনি মন খারাপ আজকে খুব। আসছে কোত্থেকে? নিয়োগে টাউট তারা। তো মান্নান ভূঁইয়া যে কাজ পারে নাই, মির্জা ফখরুল সে কাজ শেষ করে ফেলেছে প্রায়। তারেক আসতে পারছে না, খালেদা জিয়া নিষ্ক্রিয়, তার চিকিৎসা সে ঠিকই নিজে করেছে, সুযোগ সুবিধা টাকা পয়সা সবই তাকে হাসিনা দিয়েছে। তার কিসের কমতি আছে? কোনো কিছুর কমতি নেই। ছেলে মেয়ে বাচ্চা বউ সবকিছু নিয়ে সে শান্তিতে আছে। তবুও তার শাস্তি এদেশের মাটিতে হবেই। এদেশের মানুষ আলো বাতাস তার শাস্তি দেখবে। এবং মির্জা ফখরুলের মৃত্যু এই দেশের মাটিতে নাও হতে পারে। তবে বিএনপির মন খারাপের কিছু নেই, নিজেদের ভুলে নিজেদেরাই ফা দিয়েছে। যদি সঠিক পথে থাকতে পারে আগামীবার ক্ষমতায় আসবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। চরমনাই সহ জামাত ইসলামের যত মিত্র আছে, যাদের সাথে সমঝোতা করে জামাত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে, 8 দল, এটা সামনে আরো নিঃসন্দেহে বাড়বে। 8 দল, 18 দল, 20 দল পর্যন্ত যাবে। সব মিলিয়ে জামাত ইসলামী 60 থেকে 70টার বেশি আসন ছাড় দিতে নারাজ। নট মোর দেন ফ্রম 60 to 76। জামাত এক্ষেত্রে রিয়ালিস্টিক, বাস্তববাদী, কঠোর অবস্থান নিয়েছে। এর আগে জামাত বলেছিল 100, যেটা আমরা বলেছিলাম যে 120 পর্যন্ত, এখন 60-70টা, সেটা 80 পর্যন্ত যেতে পারে। তো জামাত কেনই কঠোর অবস্থান নিয়েছে বা কেনই আলোচনাটা দরকার, সেখানে চরমনাই 25-30টার বেশি আশা করা ঠিক না। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশে ইসলামপন্থীদের একটা ঐক্য হয়েছে এবং ইসলামপন্থীরা সবাই মিলে ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। বিএনপিকে পরাজিত করার একটা সুস্পষ্ট গ্রাউন্ড তৈরি হয়েছে এবং আগামী নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ের অন্যতম ভিত্তি হবে ইসলামপন্থীদের এই অকল্পনীয় ঐক্য, যেটা আগে কেউ কল্পনা করতে পারতো না। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে বলে, ভারতের হেজিমনি নেই বলে ইসলামপন্থীরা ইউনাইটেড হতে পারছে। তো সেক্ষেত্রে আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন অথবা ইউটিপিয়ান চিন্তা ভাবনা, এটা ওই ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা বিভিন্ন দলকে হতাশ করতে পারে। এই জন্য বাস্তব ভিত্তিক আলোচনাটা জামাতের মিত্র যারা আছে তাদের ফিল করা দরকার, এমনকি জামাত ইসলামীকে ফিল করা দরকার। প্রথম হচ্ছে যে জামাত যদি এককভাবে, সাপোজ ইটস নেভার পসিবল, যদি এককভাবে 300 আসনে জিতে আসার সামর্থ্য রাখেও, তারপরও এককভাবে জিততে যাওয়া, এককভাবে সরকার গঠন করতে যাওয়াটা সমীচীন নয়, এটা জামাত ফিল করে। এবং জামাতের আমির শুরু থেকে এই থিওরি দিয়ে আসে
যে আমরা সবাই কিনে এমনকি বিএনপিকে সাথে নিয়ে চলবো। তো এটা একটা দিক যে জামাত এককভাবে যতই শক্তিশালী হোক এককভাবে শক্তি দেখাতে যাইবে না এবং সরকার গ্রহণ করার চেষ্টা করবে না কিংবা জেতার চেষ্টা করবে না, যেটা সম্ভব হলো। এই ফিলিংসটা কিন্তু জামাতের আছে। ঠিক তদ্রুপ অন্যান্য ইসলামপন্থী দল যারা আছে তাদের জন্য উচিত হবে না অস্বাভাবিক কিছু প্রত্যাশা করা, বাস্তবতার আলোকে করতে হবে। এখন এই ক্ষেত্রে সাধারণত সিট ভাগাভাগি এটা নিয়ে জটিলতা, এটা পৃথিবীর ইতিহাস, এটা রাজনীতির ইতিহাস, এটা বাস্তবতা হতে পারে, কিন্তু এর সমাধানও আছে। সমাধান হচ্ছে আপনার জনপ্রিয়তার আলোকে আপনি সিট চাইবেন। এখন জনপ্রিয়তা আপনার কি, আপনি জরিপ দেখান, দলিল দেখান, আপনি হিস্ট্রি দেখান, পাস্ট দেখান, তো এরকম আপনাকে কিছু রিজন শো করতে হবে। তা আপনি যদি একটা সিস্টেমেটিক ওয়েতে চলেন, একটা স্ট্রাকচারে চলেন, তাহলে আপনি অযাচিতভাবে অতিরিক্ত সিট দাবি করবেন না। নিয়মের মধ্যে, সীমার মধ্যে আপনি জামাতের কাছে দাবি করবেন। তো এর মধ্য দিয়ে আমি বিশ্বাস করি যে একটা সুন্দর সমাধান হবে। তো দর্শক, যেমন চরমোনাইয়ের ভাইরা তারা বলার ক্ষেত্রে তারা 300 আসনের প্রস্তুতি নেবে, তারা এখন থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, বাফার পার্টি। জামাত যখন বিএনপির সাথে জোটেছিল, জামাত তখনও 298 আসন 300 আসনে এরকম প্রার্থী দিত কিংবা প্রস্তুতি নিত, কিন্তু দিন শেষে বিএনপির কাছ থেকে জামাত পেত সর্বোচ্চ 30টা। চরমোনাইকে 30টার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, 25 থেকে 30টার মধ্যে সন্তুষ্ট থাকতে হবে, এটা রিয়ালিটি। এর এক নম্বর কারণ হচ্ছে যে চরমোনাই অতীতে কখনো কোনো নির্বাচনে জিততে পারেনি এবং তাদের যে সক্ষমতা, রিয়ালিটি, এটা চেক করতে হবে। চরমোনাইয়ের ঘাঁটি বলতে কোনো জায়গা বাংলাদেশে নাই। যেমন চরমোনাই ঘাঁটি বলা হয় বরিশাল 5 আসন, সেখানে চরমোনাই জিতে জামাতের কমপক্ষে 3 গুণ ভোট বেশি আছে। তা এই জন্যে চরমোনাই যদি 30টা আসন সার জামাত থেকে পায়, মানে 30 জায়গায় যদি দাঁড়িপাল্লার প্রার্থী না থাকে, দাঁড়িপাল্লার লোকজন চরমোনাইকে সমর্থন দেয়, সেটা চরমোনাইয়ের জন্য অনেক, এটা একটা ইতিহাস, এতে সন্তুষ্ট থাকা উচিত। আর জামাত এর চাইতে বেশি দিবে না। এখন পর্যন্ত এটাই মনে হচ্ছে জামাতের চিন্তা ভাবনা, বা যতটুকু আমরা জানতে পেরেছি, চরমোনাইকে 30টার বেশি জামাত দিতে চায় না বা দিবে না, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে আরো অন্যান্য খেলাফত বা অনেকে যারা 25, 30টা, 50টা আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তাদেরকে 2, 3টার বেশি বা 5টার বেশি জামাত দিবে না, এবং এর চাইতে বেশি চাওয়া উচিত না। যে চরমোনাই কোনোদিন কোথাও কোনো এমপি হতে পারেনি, তারা যদি এবার 10টা আসনও জিততে পারে, এটা তাদের জন্য নজিরবিহীন এক্সাম্পল সৃষ্টি করবে। এবং 10 আসন জিততে পারলে কমপক্ষে একটা মন্ত্রণালয় বা 2টা মন্ত্রণালয় জামাত ইসলামী চরমোনাইকে দিতে পারে। ইটস হিউজ। তো ইসলামী দলগুলো যদি এই বাস্তবতা মেনে নিতে পারে, এই বাস্তবতার জন্য সোশ্যাল সায়েন্স রিসার্চ মেথোডোলজি ফলো করতে হবে তাদের। সেটা হচ্ছে জরিপ করতে হবে, তাদের জরিপ কি, তারা কত আসন পাবে বলে তাদের ভোটের সক্ষমতা কি, জরিপ করুক। তো এখন পর্যন্ত যতগুলো জরিপ হয়েছে, তাতে জামাত এবং চরমোনাইয়ের মধ্যে যে পার্থক্য, তাতে চরমোনাই জামাতের কাছ থেকে 25 থেকে 30টা আসনের বেশি ছাড় আশা করতে পারে না। আর এখানে জামাত অতিরিক্ত যে কাজটা করবে, চরমোনাইকে আর্থিক সহায়তা থেকে শুরু করে, শুধু আসন ছেড়ে দিলাম তা না, জিতিয়ে আনার দায়িত্ব গ্রহণ করবে, নিজেদের প্রার্থী মনে করে জিতিয়ে আনার চেষ্টা করবে। কিন্তু চরমোনাই হেল্প ছাড়াও কিন্তু জামাত তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারে, কিন্তু সেটা জামাত কেন এককভাবে চেষ্টা করবে, যেহেতু জোট বা সমঝোতা। তো এই বাস্তবতাটা এখন থেকে ফিল করাটা জরুরি, নইলে ওভার এক্সপেকটেশন হলে তখন হতাশা জন্ম নিতে পারে এক পর্যায়ে। তো দর্শক, সমকালের একটা রিপোর্টে কিছু তথ্য উঠে এসেছে, জামাত নেতারা কিছু কথা বলেছেন, যেটা যাচাই করে দেখেছি ইটস ট্রু। জামাত এইভাবে চিন্তা করছে, এটা মিত্রদের 12 যারা আছে তাদেরকে জানিয়ে দেওয়া দরকার, এবং চরমোনাই ভাইরা যারা সমর্থক আছেন তাদেরও এই রিয়ালিটি বোঝা দরকার যে তারা কত সিট ডিজার্ভ করে। দেখেন, আপনি অনেকগুলো সিট নিয়ে আপনি জিততে পারলেন, আসনগুলো বিএনপির হাতে তুলে দিলেন, তাহলে তো আপনার আমসালা সব যাবে। বরং আপনি বাস্তব ভিত্তিক সিট নেন এবং জিতে আসার চেষ্টা করেন, আপনাদের শক্তিগুলো ওই 25-30টা সিটে নিয়োজিত করার চেষ্টা করেন। অতিরিক্ত কিছু করার চেষ্টা করলে সবগুলি হারানো লাগতে পারে। এই জন্য এই রিয়ালিটি একদম কর্মী, আমাদের দর্শক যারা আছেন, হাত পাখার ভাইরা, আপনাদেরও মাইন্ডসেট দরকার। এই কারণে আমাদের এই আলোচনা। তো সমকালের এই রিপোর্টে বিএনপি শিরোনাম এটা, মিত্রদের আসন ছাড়তে এখন হিসাবি বিএনপি জামাত। বিএনপিটা নিয়ে আলাদা আলোচনা। বিএনপি তাদের মিত্রদের 13টার বেশি দিতে চাচ্ছে না। এখন বিএনপির মিত্ররা তো থাকছে না, বিএনপির মিত্র অনেকে জামাতে আসতে চাইছে। জামাত আসতে চাইলেই যে জামাত তাদেরকে সিট দিয়ে দিবে এত সোজা না। জামাত এখন অনেক বড় দল। তো এই ক্ষেত্রে দর্শক, তবে চরমোনাই জামাত যদি কোথাও কোনো ইখতিলাফ সিভিয়ারলি দেখা যায়, তবে 2টা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে যে কিছু কিছু জায়গায় ইখতিলাফটা বজায় রাখা, যে এটা ওপেন থাকবে, এখানে জামাতের প্রার্থী থাকবে, চরমোনাইয়ের প্রার্থী থাকবে, যারা জিতে আসতে পারে। এটা বিএনপি জামাত জোটের সময় হয়েছিল, এটা একটা দিক। আরেকটা হতে পারে যে, যেমন চরমোনাই যদি কোনো আসন খুব সিরিয়াসলি দাবি করে যে এটা আমাদের দিতে হবে, কিন্তু জামাত দিবে না, তাহলে সেখানে মিনিমাম এতটুকু ছাড় দেওয়া যেতে পারে, ঠিক আছে, সংসদ সদস্য পদ এটা জামাত দাঁড়িপাল্লা করুক, উপজেলা চেয়ারম্যান পদটা আপনাদেরকে আমরা সমর্থন দিব। এই উপজেলা চেয়ারম্যান পদের সাথে একটা এক্সচেঞ্জ করে হলেও ইখতিলাফ কিছুটা কমিয়ে আনার একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। দর্শক, এখানে জামাত সর্বশেষ 4-5টা জরিপ করিয়েছে। একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নেতৃত্বে একটা জরিপ করিয়েছে, যদিও ফর্মাল জরিপে আমি বিশ্বাস করি না। আর রিয়ালিটি এবং এই জরিপ সব মিলিয়ে জামাত যেটা দেখছে যে 60-70টার বেশি আসন ছাড়া তাদের পক্ষে সম্ভব নয়, এটা জামাত নেতারা স্পষ্ট করছে। এবং তার মধ্যে চরমোনাই
25-30টা পায়, এমনকি এনসিপি, এবি পার্টি, এমনকি লেবার পার্টি, 12 দলীয় জোটের অনেকে যারা জামাতে আসতে চায় এখন, তারা আসলেও সব মিলিয়ে 60-70টা আসনে বেশি নয়। এটা আগামী নির্বাচনে বিএনপিকে পরাজিত করতে জামাতের কিছু কঠোরতা আমি মনে করি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভাষা করে দিল এবং জামাত অনেক দূরে এগিয়ে গেল। এটা একটা চমক। আজিব জামাত আগে থেকে রেডি ছিল। দর্শক, তফসিল ঘোষণার আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল, পলিটিক্যাল নন পলিটিক্যাল অ্যাক্টরস আছে, সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ইসলামী। এটা নিশ্চিত যে জামাত ইসলামীর নেতৃবৃন্দ যারা প্রতিক্রিয়া অনুষ্ঠানে ছিলেন, বিশেষ করে এহসান মাহবুব জোবায়ের যিনি কথা বলেছেন, তিনি সহ অনেকেই আগে থেকে রেডি ছিল। কি বলবেন ওটাও রেডি। সবার আগে মুহূর্তের মধ্যেই প্রতিক্রিয়া দিয়ে দিল এবং তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আনন্দ মিছিল করেছে। স্বাগত মিছিল বা আনন্দ মিছিল ইজ ভেরি সিগনিফিকেন্ট যে একটা রাজনৈতিক দল তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতে পারে। তাহলে বুঝেন যে জামাত কতটা আত্মবিশ্বাসী, জামাত কতটা গোছালো হলে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাত আনন্দ মিছিল করতে পারে। এখন এটা অফিসিয়ালি কেন্দ্রীয়, ঢাকা মহানগর দক্ষিণের এটা কেন্দ্রীয় অনুষ্ঠান আনন্দ মিছিল, কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে জামাতের বেশ কয়েকটা ইউনিয়ন পর্যায়ে শুনলাম যে তারা নাকি আনন্দ মিছিল করেছে। এটা কিসের বার্তা দেয়? বিএনপি আছে সারাদিন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে, নির্বাচন বানচালে ষড়যন্ত্র, অমুক তমুক, জরিপ দেখে নাকি জামাত ভয় পেয়েছে, প্রথম আলো জরিপ দেখে নাকি জামাত ভয় পেয়েছে, না এখন নাকি ষড়যন্ত্র করতে চায়। অথচ জামাত তফসিল দেখে আনন্দ মিছিল করে। এটা প্রমাণ করে যে জামাত চায় এরকম একটা ন্যারেটিভ নির্মাণ করতে যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, সুষ্ঠু হয়েছে এবং আসলেই ফ্রি ফেয়ার হবে। সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, পুরো পরিস্থিতি ঠিক আছে। যেহেতু জামাত জিতবে, তার পুরোপুরি ফেয়ার নির্বাচনের মাধ্যমে জিতেছে, এরকম একটা ভাইব আবহ তৈরি করতে চায়, তার অংশ হিসেবে আনন্দ মিছিল এবং জাতিকে নির্বাচনমুখী করতে চায়। আর বিএনপির দিকে তাকান চুপচাপ। মির্জা ফখরুল প্রতিক্রিয়া দিয়েছেন, আমি ছবিটা অ্যানালাইসিস করলাম, কারণ রাজনীতি বিশ্লেষণে জেদ চার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মির্জা ফখরুল কথা বলছেন যে না ঠিক আছে, আমরা সন্তুষ্ট, অমুক তমুক, কিন্তু মির্জা ফখরুলের চেহারার দিকে তাকানো যায় না, হতাশ মলিন মুখ। এবং মির্জা ফখরুল আশেপাশে কয়েকজন আকাশের দিকে তাকিয়ে আছে। এখন আকাশের দিকে মানুষ কখন তাকিয়ে থাকে? হতাশ, আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে থাকে। অবশ্যই এরা তো শরিয়া আইনে বিশ্বাস করে না, আল্লাহর সাহায্যে বিশ্বাস করার কথা না, কিন্তু অদৃষ্টের দিকে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে, মিন্স অদৃষ্টের দিকে তাকিয়ে আছে। কারো মুখে হাসি নাই। আর জামাত নেতারা হাসে, জামাতের প্রত্যেক প্রার্থী ফেসবুকে লিখছে স্বাগতম। তো এই যে জামাতের রাজপথে নামা, নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ের যে আজকে যে রাজনীতি, এর মানে 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হলো, এই 11 ডিসেম্বরের যে রাজনীতি, এই রাজনীতিতে বিএনপি কঠিন ধরা খেলো এবং জামাত অনেক দূর ফরওয়ার্ড হয়ে গেল। দর্শক দেখেন, সাথে সাথে মানে এত তাড়াতাড়ি তো আর পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আনন্দ মিছিল করা যায় না। যেমন না, ঠিক আছে তফসিল ঘোষণা হয়েছে, তফসিলটা আমরা অ্যানালাইসিস করলাম, এখন জামাত ঢাকা মহানগরী মিটিং এ বসলো, তারপরে সিদ্ধান্ত নিল যে না এবার একটা আনন্দ মিছিল করি, ঠিক আছে প্রত্যেক ওয়ার্ড সভাপতির কাছে ফোন দাও, লোকজন নিয়ে আসো। না মানে বিষয়টা এমন মনে হয়েছে ঝটিকা মিছিলের মতো, যে মানুষ দেখে মিছিলটা হঠাৎ, কেউ নাই, হঠাৎ করে মিছিল শুরু। তো এখানে তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করবে, জামাত আগে থেকে রেডি ছিল, আগে থেকে ব্যানার, একবার ব্যানার নিয়ে মিছিল করেছে, আপনি দেখেছেন ব্যানার, এর মানে ব্যানার আগে বানানো। এত সংক্ষিপ্ত সময় কি ব্যানার বানিয়ে রাজপথে নেমেছে? বানানো যায়, ব্যানার বানাতে আহামরি সময় লাগে তা না, তবে কি লিখবে কি সব আগে থেকে রেডি করা ছিল, জাস্ট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে জামাত চূড়ান্ত ভাবে আত্মবিশ্বাসী, তারা জিতবে, প্রত্যেকটা পরিস্থিতিতে জামাত এগিয়ে থাকছে। অনেকে বলছেন যে জামাত গোছালো ক্যাডার ভিত্তিক সংগঠন, কিছুটা এগিয়ে থাকবে প্রস্তুতিতে, ঠিক আছে, কিন্তু বিএনপি শুরু করলে জামাত চোখে কানে দেখবে, কিন্তু তফসিল হয়ে গেল বিএনপি শুরু হয় না। এই যে বিএনপি শুরু করছে না, এতে আরো সন্দেহ সংশয় বাড়ছে। আসলে বিএনপি পুরো তফসিল চায়, বিএনপি নির্বাচনে কোনো প্রস্তুতি নিচ্ছে না, তারেক রহমানের তো আসার খবর নাই। এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। সিরিয়াসলি বিএনপি নির্বাচনে করতে চাইলে তাহলে তো তারা প্রস্তুতি নিত, কিন্তু প্রস্তুতি দেখি না। অবশ্য বাধ্য হয়ে নাকে খত দিয়ে জুবাইদুর রহমানকে নেতা মেনে প্রস্তুতি নিবে, এটা আমাদের বিশ্বাস, কিন্তু প্রস্তুতি না নেওয়াটা ষড়যন্ত্রের আলামত। তো জামাত তফসিল ঘোষণার পরও তো এগিয়ে, তা বিএনপি কোন দিন জামাতকে ছুঁইবে? ইমাম মাহাদি আসলে না দাজ্জাল আসলে, তার কোনো খবর নাই। দর্শক, তফসিল ঘোষণাকে জামাত ইসলামী স্বাগত। রাজধানীতে আনন্দ মিছিল, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষ তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, ডক্টর হেলালুদ্দিন। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ডের অভাব আছে, বিএনপি সন্ত্রাস করছে, জামাতের উপর হামলা করছে, প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করছে, বিশেষ করে ওসি গুলো বেশিরভাগই বিএনপির দালাল এবং ব্যুরোক্র্যাটস বিএনপির অধীনেই সেফ ফিল করবে যে দুর্নীতি লুটপাট ভালোভাবে করা যাবে, কারণ বিএনপি নিজেরাই তো দুর্নীতিবাজ, অন্যকে করার সুযোগ দিবে। আর জামাত আসলে তো কোনো দুর্নীতি চলবে না, নানান সন্দেহ সংশয় আছে, তারপরেও জামাতের বিশ্বাস এগুলো সব কেটে যাবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে এবং ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে জামাত জিতবে। এই জন্য জামাতের কাছে মেকানিজম আছে। জামাত প্রথম লেয়ার হচ্ছে যে সরকার ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করবে, লেভেল প্লেইং ফিল্ড এটা সরকার নিশ্চিত করবে। বিএনপি সন্ত্রাসীরা যে জামাতের উপর হামলা করছে এটা সরকার ঠেকাবে, কিন্তু সরকার যদি না ঠেকাতে না পারে, তারপর জামাতের সেকেন্ড লেয়ারে পলিটিক্স, জামাত নিজেরাই বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জামাত চরমনায় মিলে বিএনপিকে সন্ত্রাসী এবং ভোট চুরি ছুটিয়ে দেবে। কলকাতায় আশ্রয় নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আটকা পড়তে যাচ্ছেন, এমন একটি শঙ্কা কিন্তু তৈরি হয়েছে।
দেশ রূপান্তর একটা রিপোর্ট করেছে ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে। সেখানে বলা হচ্ছে কলকাতা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও যেতে পারছেন না, তাদেরকে আটকে দিচ্ছে পুলিশ, কলকাতার পুলিশ। এবং বেশিরভাগ নেতাকর্মীর উপর পুলিশের কড়া নজর আছে। পারতপক্ষে বাসা থেকে কেউ বের হচ্ছেন না, পলাতক পুলিশ কর্মকর্তারাও যেতে পারছেন না, অনেকেই অন্যত্র যাওয়ার চেষ্টায় আছেন। এতে ধারণা করা যায় যে শেখ হাসিনা বাদে বাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ছাড় নেই, যেহেতু একে একে তারা মামলার আওতায় চলে আসছে, তারা বিচারের সম্মুখীন হচ্ছে। এখন এই অবস্থায় যদি পলাতক কাউকে ভারত না দেয় তাহলে সম্পর্ক তিক্ত হবে। সে কারণে শেখ হাসিনাকে হয়তো বিশেষ কনসিডারেশনে রেখেছে। এবং কালকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৈয়দ হোসেন বলেছে যে শেখ হাসিনাকে আসলে ফেরানোর কোনো উপায় সরকার নেই, মানে শেখ হাসিনাকে দেবে না। এটা একটা হয়তো বিশেষ মানবিক বিবেচনায়, বিশেষ রাজনৈতিক বিবেচনায় শুধু শেখ হাসিনাকে তারা রেখেছে। এটা পলিটিক্যাল অ্যাজালাম হতে পারে, কিন্তু বাকিদের ব্যাপারে, বাকি আসাদুজ্জামান খান কামাল ইতিমধ্যে কথা উঠেছে কিন্তু যে কামালকে যে কোনো সময় বাংলাদেশে ফেরত দেওয়া হবে। আরো পুলিশের অনেক কর্মকর্তা সেখানে পালিয়ে আছে, আওয়ামী লীগের আরো অনেক নেতা আছে, লেক টাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বাসা নিয়ে মাসের পর মাস কাটাচ্ছে। এখন তাদের উপর নজরদারি বেড়েছে। অন্তত বাংলাদেশকে তারা ঠান্ডা করতে চায় এই নেতাকর্মীদেরকে ফেরত দিয়ে, এমন একটা সম্ভাবনা আছে। নতুবা খুব সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে ফেনী জেলার একজন আওয়ামী লীগ নেতা, তার নামটা শুধু এখানে মানে বলা হয়নি, বলা হচ্ছে যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর কলকাতায় তিনি চলে যান। 5 মাসের মাথায় স্ত্রী এবং সন্তানদের নিয়ে সেখানে যান। কলকাতার নিউ টাউনে বসবাস করছেন তিনি। মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন। নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তিনি আর যেতে পারেননি। একই ঘটনা ঘটেছে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বেলায়। বাধ্য হয়ে তিনিও ফিরেছেন। এই দুটি ঘটনায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। এই প্রতিবেদক কয়েকজন পলাতক নেতা এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেও এর সত্যতা পেয়েছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই তারা ভারত সরকার একটা সমঝোতা করতে চায়, নতুন সরকারের সঙ্গে সমঝোতা করতে চায় যে ঠিক আছে, আমরা শেখ হাসিনার বিষয়টা একটু ভিন্নভাবে তোমরা দেখো, কিন্তু বাকি যারা যদি তাদের বিচার শুরু হয় এবং তোমরা আনুষ্ঠানিকভাবে যদি আমাদের কাছে চাও তাহলে আমরা ফেরত দেবো। সেই কারণে হয়তো কলকাতায় যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা এখন আটকে গেছেন, তারা এখন আর বেরোতে পারছে না। এই ঘটনাটা যদি ঘটে তাহলে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে যে কূটনীতির বরফ জমাট হয়ে আছে সেটা কিন্তু বলতে শুরু করবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুরো কলকাতা কেন, ভারতের যে যে প্রান্তে থাকুক না কেন, এটা রীতিমতো তাদের জন্য আর মানে খুবই আতঙ্কের বিষয়, এবং অন্যত্র আর যাওয়ার সুযোগটা একেবারেই অবরুদ্ধ হয়ে যাবে। দর্শক, সাংবাদিক মাসুদ কামাল সাহেবকে সবাই চিনেন, অত্যন্ত বিচক্ষণ একজন সিনিয়র সাংবাদিক, ভালো কথা বলেন। ওনার 2টা না 3টা চ্যানেল আছে, সেটাও উনি চালান, এবং ওনার প্রচুর দর্শক আছে। সবাই তাকে পছন্দ করে, মানে যারা ইউনুস বিরোধী, যারা এনসিপি বিরোধী, তারা বিশেষ করে তাকে পছন্দ করেন। এর বিভিন্ন কারণ আছে, কারণ উনি সবসময় বলে থাকেন যে উনি সরকার যে সমস্ত অন্যায় কাজ করে বা কোনো রকম এমন কোনো কাজ করে যেটা জনগণের পছন্দ না, তখন উনি প্রতিবাদ করেন। এমন করেই উনি পরিচিত হয়েছেন, এবং করেনও, মাঝে মধ্যে যে করেন না তা কিন্তু নয়। উনি একটা গল্প বলেছিলেন, এই গল্পটা হয়তো আপনারা অনেকে শুনছেন, যে উনি বলছিলেন যে এরকম করে যে আমার সাথে গ্রামীণ ব্যাংকের একজন বড় অফিসারের সাথে পরিচয় ছিল। তো ওনার সাথে আমি একদিন বসে কফি খাচ্ছি, তারপর তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো, ইউনুস সাহেব তো বাংলাদেশ সরকারে এসছে, উনি কি টাইমলি একটা নির্বাচন দিয়ে এই পদ থেকে সরে যাবেন? তখন ওই গ্রামীণ ব্যাংকের অফিসারটা মাসুদ সাহেবকে বলছেন যে আরে না, আপনারা তো তাহলে চিনেন না, ইউনুস সাহেব যদি কোথাও ঢুকে ওইখান থেকে জীবনেও বেরিয়ে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে কইলাম, ইউনুস সাহেব কোনোদিন চেয়ার ছাড়তে রাজি না। এই যে বসছে বাংলাদেশ সরকারে, এটা সে ছাড়বে না 2 বছর, 4 বছর, 5 বছরের মধ্যে। এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হয়েছে, এবং মাসুদ সাহেব এটা নিয়ে অনেক সমালোচনা করছেন, হাসাহাসি করছেন, এবং উনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে ইউনুস সাহেব ছাড়বে না, এই গদি ইউনুস সাহেব ছাড়বে না, সে যতদিন পারে ততদিন থাকবে। এই ধরনের কথা বাজারে অনেক মানুষ বলছে। এবং ইউনুস সাহেব একটা ইন্টারভিউ বলছিলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই সাংবাদিক মহোদয় মেহেদী সাহেব যে আপনাকে তো সবাই বলছে চলে যান নির্বাচন দিয়ে, তখন ইউনুস সাহেব উত্তর দিয়েছিলেন যে অনেকে তো এই কথা বলছে 5 বছর থাকি, 50 বছর থাকি। ওইটা নিয়েও কিন্তু মাসুদ সাহেব ভিডিও বানাইছে। তার মানে উনি 100% কনফার্ম এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোদিন এই গদিটা ছাড়বে না। তো এখন আমি সেই কামাল সাহেবকে জিজ্ঞাসা করতেছি, ভাইয়া এখন তো উনি ছেড়ে দিচ্ছেন, ইলেকশন তো দিয়ে দিল, তফসিল হয়ে গেল মানে উনি চলে যাচ্ছেন, এখন আপনি কি বলবেন? আপনি তো বেসিক্যালি একটু, আমার মনে হয় কি জানেন, আপনার একটু এই জায়গায় ঝামেলা আছে। আপনি মানে কারো ভালো দেখতে চান না। আপনি সবসময় বলেন যে যারা বিদেশে থাকে, ইলিয়াস হোসেন বলেন আর পিলাকিদা বলেন, বা যারাই বিদেশে থাকে তারা তো দেশপ্রেমিক না, তারা বিদেশে থাকে, বিদেশে বসে বসে বড় বড় গল্প বলে, আলী ইলিয়াসকে কেন আনা হইলো, তারপরে অমুককে কেন আনা হইলো।
আপনার খুব দুঃখ বা আপনার খুব জেদ বা আপনার খুব রাগ যে যারা বিদেশে থাকে তারা কেউ দেশপ্রেমিক না, তাদেরকে দিয়ে আর দেশের কোনো কাজ হতে পারে না, একমাত্র আপনিই দেশপ্রেমিক একজন মানুষ। তো আপনি কতটুকু দেশপ্রেমিক সেটা কিন্তু আমরা ইদানিংকালে পিনাকিদার একটা স্ট্যাটাস থেকে জানতে পারলাম। কিরকম বন্ধুরা, আপনারা অনেকে হয়তো দেখছেন যে উনি ইদানিংকালে দিল্লি গেছিলেন। যে দিল্লি যাওয়া কোনো অপরাধ না, এখানে পিনাকিদা অনেক ধরনের কথা বলছে, আমি সেগুলো প্রসঙ্গে যাচ্ছি না। ওইখানে যে জানলাম যে ওনার ছেলেকে উনি দার্জিলিংয়ে পড়াশোনা